আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে অনেকদিন পরে পেলাম। অনেকদিন পরে বলতে আমার মনে হয় নতুন সরকার আসার পর আপনাকে পাওয়া যায়নি। জি, আপনি নিজে অনেক ব্যস্ত থাকেন, যোগাযোগটা হয়নি। তো আপনাকে অনেকদিন পরে পেয়ে ভালো লাগছে। আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। জি, শুনতে পাচ্ছি। শরীফ ভাই, আমি সরাসরি কতগুলো পয়েন্ট আসি, যেহেতু আপনাকে অনেকদিন পরে পেলাম এবং এই সরকার আসার পর আপনার সঙ্গে আমার একবারও বসা হয়নি। আজকে তো সরকার আসলো, প্রায় 10 দিন হয়ে গেল। জি, 10 দিনে আপনি সরকারের কেমন দেখছেন? আপনার প্রত্যাশার সঙ্গে কতটুকু প্রাপ্তির মিল ঘটছে? আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রথম জায়গাটা, আমরা 1.5 বছর একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পর্বে ছিলাম। সেই জায়গাটা আসলে আমাদের প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই হয়নি। আবার অনেক ঘটনা আমাদেরকে বিস্মিত করেছে যে একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার এতটা অদক্ষ, এতটা অযোগ্য, প্রতিশোধ পরায়ণ এবং মূল এজেন্ডার বাইরে এসে অন্য কাজগুলো করবে, এটি আমাদের প্রত্যাশিত ছিল। নির্বাচনটা হয়েছে, নির্বাচনটা নিয়ে আমাদের নানা ধরনের সংশয় সন্দেহ ছিল। তবে একটা জায়গায় সরকারকে সফল বলতে হয়, নির্বাচনের রক্তপাতটা হয়নি। কিন্তু ফলাফলের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় এক ধরনের ধোঁয়াশা আছে। নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি কয়েকজনের নাম বলেছিলেন, যে ইন্ডিকেট করেছিলেন একটি দলকে যারা পার্লামেন্টে আসবে, এবং তার কথা প্রায় মিলে গেছে, তারা সবাই এমপি হয়েছে। এটি বেশ বিস্ময়কর, তিনি কিভাবে জানলেন। এবং এই ঘটনাগুলো নির্বাচন সম্পর্কে কোনো কোনো জায়গায় প্রশ্ন তৈরি করেছে, অথবা এগুলো নিয়ে প্রশ্ন করা যায়। সরকারের যে জায়গাটা, নতুন সরকার, আমি বিএনপির শাসন আমরা এর আগে দেখেছি, তাদের অভিজ্ঞতাও আছে, সমালোচনাও আছে। আমরা বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় রাস্তায় নেমে আমরা অনেক ঘটনার প্রতিবাদ করেছি। এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। দায়িত্ব গ্রহণ করেছেন তিনি, রাষ্ট্র পরিচালনায় আমাদের পুরনো কতগুলো রীতি, যেগুলো এক ধরনের ফিউডাল বার্তা বহন করত, সেই জায়গাগুলো তিনি ভেঙে দিচ্ছেন। শাসক, প্রধানমন্ত্রী বা এই পদগুলোতে যারা বসেন তারা রাজা, বাকিরা প্রজা, এই জায়গাটা তিনি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। রাজনীতিতে কতগুলো গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন। এটা হলো একটা বার্তা। আবার বিএনপি কিন্তু কোনো রেজিমেন্টেড পার্টি না। সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, তিনি যেভাবে বলছেন পুরো দলটা সেভাবে চলছে, এটাও আশা করা সম্ভবত ঠিক হবে না। তবে চেষ্টাটা তাদেরকে করতে হবে। তাদের কর্মীরা যদি তার সরকারকে সহযোগিতা না করে, তাহলে প্রধানমন্ত্রী যতই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিবর্তনের চেষ্টা করুন না কেন, শেষ পর্যন্ত ফলাফলটা ভালো হবে না। আমার সেই অবজারভেশন, চেষ্টাটাকে আপনি লক্ষ্য করছেন? আপনি যে কথাটা আমি বললেন যে ওই চেষ্টাটা কি তার কর্মী অথবা তার নেতা অথবা তার যারা নাকি মানে মানে মাঝারি স্তরে যে নেতা যারা আছেন তাদের মধ্যে কি আপনি লক্ষ্য করছেন? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। প্রধানমন্ত্রী ওই প্রচলিত প্রোটোকল নিচ্ছেন না রাস্তায় যাওয়া আসার ক্ষেত্রে। উনি ঘোষণা করেছেন উনি নিজের গাড়িতে চলবেন না, মানে সরকারি গাড়িতে চলবেন না, নিজের গাড়িতে চলবেন, নিজের তেল ব্যবহার করবেন, তেল নিজে কিনবেন। এই যে ঘোষণাগুলো, এই ঘোষণাগুলো কি ওনার অন্যান্য মন্ত্রীদের মধ্যে কোনোভাবে আপনি সংক্রমিত হতে দেখেছেন? আমি ওই জায়গাটায় আসছি। তার যে বার্তাটা, বার্তাটা তার দল
সব জায়গায় যে গ্রহণ করছে এটা আমার কাছে মনে হয়নি। কিশোরগঞ্জে একজন উপজেলা সভাপতি, উপজেলা পর্যায়ে তিনি সর্বোচ্চ নেতা, আমি তার অংশটা বলছি, সরকারের অংশটা জি। পরে বল। তিনি তার বাড়িতে যাওয়ার জন্য গাছ কেটে রাস্তা প্রশস্ত করছেন। অর্থাৎ সরকারের যে বার্তাটা, তার দল যে বার্তাটা দিচ্ছে, একজন উপজেলার সভাপতি সেই বার্তাটা রিসিভ করছেন না, গ্রহণ করছেন না। আবার সরকার তাকে দল থেকে বহিষ্কার করে গ্রেপ্তার করেছে। সরকার বার্তাটা দিচ্ছে কিন্তু প্রান্তিক পর্যায়ে সেটি গ্রহণ করা হচ্ছে না। মন্ত্রিসভার সদস্যবৃন্দ তারা মাত্র দায়িত্ব পালন শুরু করেছেন, তবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি চ্যালেঞ্জের একটা জায়গা, তাদের কেউ কেউ কথাবার্তার ভেতর থেকে এক ধরনের বিতর্ক সৃষ্টি করে দিচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। আপনি যদি শুরুতেই সতর্ক না হন, এমন একটা পর্যায়ে চলে যাবে, একটা ঘরের মধ্যে যখন আগুন লাগে তখন কিন্তু খুব ছোট্ট একটা জায়গায় আগুনটা লাগে, তারপরে আস্তে আস্তে সেটি বিস্তৃত হয়। জি। পুরো ঘরটায় কিন্তু কখনো একসাথে আগুন জ্বলে ওঠে না। শুরু থেকেই আমরা চাই এই জায়গায় সরকার কঠোর হবে। গতকালকে হান্নান মাসুদের উপরে একটা হামলার ঘটনা দেখলাম। আমরা তাদের নিয়ে অনেক সমালোচনা করেছি, কিন্তু একজন পার্লামেন্ট মেম্বার রক্তাক্ত হবে এবং সরকারি দলের বিরুদ্ধে অভিযোগটা আসবে, এটি আমাদের কাছে প্রত্যাশিত না। তাদের যদি কোনো অপরাধ হয়েও থাকে, তার প্রতিকার করার মাধ্যম আছে। আমরা চাইব সরকার সেই কাজটা করবে। আপনি যে প্রশ্নটি করেছেন, তার সহকর্মীরা, তার দলের কর্মীরা এখন পর্যন্ত মনে হচ্ছে না তাদের দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যে বার্তাটা দিচ্ছেন সেই বার্তাটা এখন পর্যন্ত তারা আত্মস্থ করতে পেরেছেন। আচ্ছা, আমরা একটা জিনিস আমি বলি, এটা আপনি খেয়াল করেছেন, একটা ঘটনা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি আছেন, রাষ্ট্রপতির কিছু কর্মকাণ্ড, উনি এর মধ্যে একটা পত্রিকা লম্বা একটা ইন্টারভিউ দিয়েছেন। এই ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। পাশাপাশি এই রাষ্ট্রপতিকে কেন ইন্টারভিউ দিলেন এটা নিয়ে জামাতে ইসলাম অথবা এনসিপি বেশ দুঃখিত এবং উষ্ম প্রকাশ করেছেন। আবার রাষ্ট্রপতিকে কেন তারেক রহমান সম্মান দেখাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে, এটা নিয়েও তাদের অনেক আপত্তি। এই যে মানসিকতার একটা দূরত্ব দুইজনের মধ্যে, দুই পক্ষের মধ্যে, এই রাষ্ট্রপতিকে সম্মান দেখানোটার সঙ্গে তাদের দুঃখিত হওয়ার কি কারণ থাকতে পারে, অথবা যেহেতু যতদিন উনি রাষ্ট্রপতি আছেন ততদিন উনি কি করবেন, এই যে বিষয়গুলো, এই পার্টটাকে আপনি, রাষ্ট্রপতির পার্টটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যিনি রাষ্ট্রপতি হয়েছেন তার সরকারি কর্মকর্তা হিসাবে কাজ করার একটা এক্সপেরিয়েন্স আছে, আওয়ামী লীগের রাজনীতি করার একটা অভিজ্ঞতা আছে, এবং সেই আওয়ামী লীগ যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে এবং দেশ ত্যাগ করতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের যারা প্রশাসনে আছে তাদের মধ্যে সম্ভবত একমাত্র তিনিই হচ্ছেন সর্বোচ্চ জায়গায় আছেন, অর্থাৎ রাষ্ট্র এবং সরকারের মধ্যে। আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের কোনো না কোনো অংশ অবশ্যই তার উপরেও যায়, কিন্তু তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুযোগটা ছিল, সেই সুযোগটা এবং দাবিও ছিল, তাকে সেই দায়িত্ব থেকে সরানো হয়নি। তার অর্থ হচ্ছে আপনি তাকে ওই সমালোচনা সত্ত্বেও রাষ্ট্রপতি পদে রেখে যেহেতু দিয়েছেন, সুতরাং তাকে আপনাকে শ্রদ্ধা করতেই হবে, তার স্বাভাবিক কাজ করার সুযোগটা দিতে হবে। যেহেতু আপনি তার অতীতের ঘটনাগুলো, দল হিসেবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা, জুলাই হত্যাকাণ্ডের সময় তার যে নীরবতা, সবকিছু দেখার পরেও, সুযোগ থাকার পরেও যেহেতু তাকে সরাননি, সুতরাং এখন তাকে কোথাও যেতে দেবেন, কোথাও যেতে দেবেন না, এটা অগ্রহণযোগ্য এবং এটা এক ধরনের শিষ্টাচার লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহিতাও বলা যায়। কারণ কিন্তু এই কাজটা তো, কিন্তু এই কাজটা তো পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিয়ত করেছে, বারবার করেছে, এবং সে ব্যাপারে রাষ্ট্রপতি অভিযোগও দিয়েছে।
তো ওই করার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কি মানে অভিযোগ উত্থাপন করা যায় কিনা, অভিযোগের অবশ্যই অভিযোগ উত্থাপন করা যায় এই গ্রাউন্ডে যে আপনি ব্যক্তিকে অপমান অথবা অপরুদ্ধ করেননি, আপনি একটা প্রতিষ্ঠানকে অপমান অথবা অপরুদ্ধ করছেন, এবং এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এই কাজটা যারা করেছেন তারা গায়ের জোরে করেছেন, তারা মবকে ব্যবহার করে করেছেন, এবং রাষ্ট্রপতির সাথে তিনি শাহাবুদ্দিনের জায়গায় অন্য কেউ হলেও একই ঘটনা বলতাম আমরা। নতুন যদি কেউ আসে তার সাথেও যদি এই ধরনের আচরণ হয়, আমরা এখনো রেফারেন্স হিসাবে AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রসঙ্গটি আমরা আনি। সুতরাং আমরা বলবো যে কাজটি করা হয়েছে এটি সঠিক করা হয়নি, এবং আমি এইটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব থেকে বেশি দায়ী করব, এই কারণে যে একজন সম্মানিত মানুষকে নানাভাবে হেনস্থা করার যে মর্ম যন্ত্রণা এটি তিনি জানেন। আওয়ামী লীগ সরকার তার উপরে কখনো কখনো অন্যায় অবিচার করেছে, এটি আমরা শুনেছি। সুতরাং তার হৃদয়ের যে রক্তক্ষরণটা আছে, স্বাভাবিকভাবে তিনি একজন সম্মানিত ব্যক্তি এবং সাংবিধানিকভাবে একটা পদের যিনি হোল্ড করছেন, তার সাথে ডক্টর ইউনূসের সরকার, তার প্রেস উইং অথবা তার সহকর্মীরা যে আচরণটি করেছে এটি কোনোভাবেই ক্ষমা করা যায় না। আমার প্রত্যাশা যদি বলেন, আমি মনে করি যে যারা এই কাজগুলো করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। জামাতের যে প্রতিক্রিয়া, জি জি বলেন বলেন। জামাত এক ধরনের ঘৃণা ছড়ানোর ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে। তারা বলছেন রাষ্ট্রপতি গোপনীয়তা ভঙ্গ করছেন। আমি তাদের দু একজনের কাছে দেখা হয়েছিল, জিজ্ঞেস করেছি আজ থেকে 2 মাস আগে আপনারা যখন বলেছিলেন উপদেষ্টাদের সাথে বিএনপির নেতাদের টেলিফোন আলাপ আমাদের কাছে আছে, আপনারা তো ক্ষমতায় ছিলেন না, আপনারা একটা রাজনৈতিক দল ছিলেন, মন্ত্রীরা কাদের সাথে আলাপ করে সেই টেলিফোনের কথোপকথন আপনাদের কাছে থাকা মানে হলো আপনারা রাজনৈতিক দল হিসাবে এই কাজটা কি আইনত আইন সিদ্ধভাবে করেছিলেন কিনা। সেই দলটি এখন এসে গোপনীয়তার কথা বলছে, যারা মন্ত্রীদের টেলিফোন আলাপ হয়তো আড়ি পেতে অথবা ভেতর থেকে সংগ্রহ করত, তারা এসে রাষ্ট্রপতি তার গোপনীয়তা ভঙ্গ করছে, এই ট্যাগটা লাগিয়ে দিচ্ছে। এটি খুবই হাস্যকর। আচ্ছা, আমরা এর মধ্যে সরকারের কিছু কর্মকাণ্ড দেখলাম, যে আলোচনাগুলো নিয়ে, সরকারের কাজগুলো নিয়ে আলোচনা হচ্ছে, অনেক হয়তো এই আলোচনাগুলো করছে, এই কারণে তারা সরকারের কাছ থেকে এই ধরনের মানে আচরণ হয়তো প্রত্যাশা করেন। তার মধ্যে একটা আমি যদি গোটা দুয়েক বলি, যেমন একটা হলো যে আপনার 6টা সিটি কর্পোরেশনে দলীয় লোককে নিয়োগ দেওয়া প্রশাসক হিসাবে, এই কাজটাকে আপনি কি হিসাবে দেখেন? আরেকটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যে এই চেঞ্জটা, মানে ওনাকে ওখান থেকে পদ থেকে সরিয়ে দেওয়ার কোনো ঘোষণা পেলাম না, কিন্তু নতুন একজনকে নিয়োগ দেওয়ার ঘোষণা আসে। এই বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা হচ্ছে। একজন ব্যবসায়ীকে গভর্নর বানানো হলো। প্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রসঙ্গে আসি। বিএনপি রাজনৈতিকভাবে যে বার্তাটা দিতে চাইছে দেশের মানুষকে, সেই বার্তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণ এটি কোনোভাবেই মানানসই না, এটি যায় না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন গভর্নরকে যে গ্রাউন্ড থেকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা রাজনীতিতে অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে না, এবং এটি শুধুমাত্র আমাদের এখানে না, এই বার্তাটি তো সারা পৃথিবীতে যাবে। একটা দেশের ব্যাংক সেক্টরের সর্বোচ্চ ব্যক্তি কাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ জানতে চাইবে। সুতরাং এটি আমাদের ইমেজ বাড়ালো না। একই সাথে অর্থমন্ত্রী যেটি বলেছেন যে এই ধরনের ঘটনা আরো ঘটবে, আমি এটিকে আরো অ্যালার্মিং মনে করি। আমরা চাই না যে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, তবে এটি চাই পাবলিক যে প্রত্যাশাটা নিশ্চয়ই তারা বুঝতে পারছেন এবং এর ভেতর থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। মানুষ ভুল করতে পারে,
কিন্তু ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ করে সেই ভুলটাকে ক্ষমা করা যায়। স্থানীয় আর সরকার এটা, নির্বাচনের বিষয়টি, হ্যাঁ, স্থানীয় সরকারের স্থানীয় ব্যাপারে যে সরকার ছয়জন মেয়র। নির্বাচনের ব্যাপারটা জি, বলেছেন। জি। স্থানীয় সরকার নির্বাচনটা আমরা আসলে ইলেকটেড স্থানীয় সরকার চাই, কিন্তু কতগুলো প্রেক্ষাপট আছে যখন আপনি চাইলেও সেটি করতে পারবেন না। আমরা ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন তারিখ নির্ধারণের সময় বলা হয়েছিল যে এরপরে রোজা, তারপরে ঈদ, বর্ষাকাল, এই সব কারণে আমরা জাতীয় নির্বাচন করতে পারবো না, সে কারণে রোজার আগে আমাদেরকে করতে হবে। তাহলে জাতীয় নির্বাচন যদি করতে না পারেন তাহলে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগটা নেই, কারণ এই বিষয়গুলো তো বিবেচনায় থাকতে হবে। তাহলে স্থানীয় সরকারটা কিভাবে চলবে? দুটো মাধ্যম, একটা হচ্ছে আপনি আমলাদেরকে দিয়ে চালাতে পারেন, আর একটা হচ্ছে নির্দলীয় লোকজনকে বসিয়ে চালাতে পারেন। আমরা জনাব এজাজ সাহেব তো নির্দলীয় মানুষ ছিলেন, তাকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দিয়ে সিটি কর্পোরেশন চালিয়েছিল, খুব সত্য কথা বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন, কিন্তু দুঃখজনক হচ্ছে তিনি এখন দুর্নীতি করে পালিয়ে বেড়াচ্ছেন। সুতরাং এই জায়গাটায় নির্দলীয় নিরপেক্ষ লোক বসালে কি হতে পারে? গত সরকারের যে সমস্ত উপদেষ্টা সব থেকে বেশি প্রশ্নের মুখোমুখি পড়েছে তার একজন হচ্ছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। সুতরাং নিরপেক্ষ গণ অভ্যুত্থানের কমান্ডার, তাদেরকে দায়িত্ব দিলে কি পরিণতি হয় এটি খুব সুখকর না। বিএনপি যাদেরকে দায়িত্ব দিয়েছে, যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, নিশ্চয়ই জামাত থেকে এনসিপির কাউকে এনে সে এখানে দায়িত্ব দেবে না। আমলারা পাবলিকের সাথে তাদের সংযোগ কম, সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত অফিসে থাকেন, এরপরে জনগণের সাথে তার কোনো সংযোগ থাকে না। কিন্তু একজন পলিটিক্যাল লিডার, তার অনেক রকমের সীমাবদ্ধতা থাকলেও আচ্ছা, তাহলে পাবলিক এখন তার আপনি কাছে। যেটা বলছেন, আমি বুঝতে পেরেছি, আপনি যেটা বলছেন যে পলিটিক্যাল লিডারকে দেওয়াটা তাহলে একদিক দিয়ে ভালো হয়েছে। তাহলে কাউন্সিলরদের কি হবে? জনগণ কিন্তু মেয়রের কাছে যায় না, জনগণ যায় কাউন্সিলরদের কাছে। কাউন্সিলর পদগুলোতে কি বিএনপির থানা কমিটির সভাপতি সেক্রেটারি কেন বসানো হবে? এই জায়গাটায় যতটা নিরপেক্ষতা অবলম্বন করা যায়, জনবান্ধব লোকজনকে নিয়ে আসা যায়, কারণ ব্যাপারটা একটা বাস্তবতা। এই মুহূর্তে আপনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারছেন না, যেহেতু ইলেকটেড কেন করতে গভর্নমেন্ট না পারার কি পাবলিকের আছে? প্রতি। করতে না পারার কি আছে আপনার মনে? আচ্ছা, ঢাকা শহরে, যে ঢাকা শহরে নির্বাচন করলে সমস্যাটা কি? আপনি যেটা বললেন যে বৃষ্টি বাদল অমুক তমুক, এই বৃষ্টি বাদল তো গ্রামাঞ্চলের জন্য প্রযোজ্য, ঢাকা শহরের এখন সমস্যাটা আপনি কোথায়? এখন শুধুমাত্র আপনি কি ঢাকা সিটি কর্পোরেশন করতে চান নাকি বরিশাল সিটি কর্পোরেশনও করতে চান? না, বরিশাল নিয়ে আমাদের তো আলোচনা হচ্ছে সিটি না কিন্তু। কর্পোরেশন অনেকগুলো, ছয়টার মধ্যে কোনো বরিশাল নাই, ছয়টার মধ্যে ঢাকা আমাদের আছে, বাইরের। খুলনা আছে, অথবা আপনার সিলেট আছে। সমস্যা কোথায়? ইলেকশনে তো করবেন। আপনি যে প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনটা রোজার আগে শেষ করলেন, এই প্রেক্ষাপট তো বদল হয়নি। আমি ওই আসপেক্ট থেকে বলছি, প্রেক্ষাপটটা না, আপনার ওইটা, বদল হয়নি। ওই প্রেক্ষাপটটা এখন আর এক্সিস্ট করে না বাংলাদেশে। করে না এই কারণে আগে যেমন ছিল যে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট ছিল না, ডুবে যেত, বন্যা হতো। তো এই জায়গাগুলো সিটি কর্পোরেশন এলাকাতে বন্যা নাই, ইলেকশন করা যাবে না কেন? আর দ্বিতীয় কথা হলো, আমি একটা কথা বলি, সিটি কর্পোরেশনটা অন্তর্বর্তীকালীন সরকার যে কারণে বন্ধ করে দিল, যে এগুলো আওয়ামী লীগের লোকজন আসছে, সেটা তো যারা নাকি নৌকা প্রতীক দিয়ে করছে সেগুলি বলতে পারে। কিন্তু কাউন্সিলর এরা তো নৌকা প্রতীক দিয়ে করে না, তারা তো কোনো প্রতীক ছাড়া। কাউন্সিলর ইলেকশন হচ্ছে নির্দলীয়। আমি তো মনে করি যত কাউন্সিলর ছিল তাদেরকে বরং ব্যাক করানো দরকার আপাতত কাজ চালানোর জন্য, ইলেকশন না হওয়া পর্যন্ত। এই কাজটা ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে করতে পারে। মানুষের যেহেতু ভোগান্তি হচ্ছে, নির্বাচনটা যেহেতু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাই বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণ করে, আপনি যে প্রেক্ষাপটটা বলেছেন, বিএনপি দলীয় লোকজনকে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিচ্ছে, তার মানে যে বিএনপি দণ্ডনীয় অপরাধ করছে, এই যে কনসেপ্টটা, আমি তার বিপক্ষে, তার বিরুদ্ধে। কারণ আচ্ছা, যেহেতু আচ্ছা। সরকার বিএনপির, তার হুম। লোকজনগুলো তো যথেষ্ট বসাবেই। কিন্তু একই সাথে এটাও বলি যে আপনি অনন্তকাল অপেক্ষা করা যাবে না নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে। আপনি যেটি বলছেন, রাজনৈতিক দলগুলো বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা 4 মাসের মধ্যে নির্বাচনটা
শেষ করব। আমরা দেখেন, 3 এখানে মাস কিন্তু পরে একটা নৈতিক নির্বাচনটা শেষ করব। এখানে কিন্তু একটা নৈতিক বিষয় আছে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। ঢাকা উত্তরের যাকে প্রশাসক নিয়োগ করা হলো, ওই ভদ্রলোক তো উত্তরের অন্তর্ভুক্ত একটা নির্বাচনী এলাকায় মনোনয়ন পেয়ে হেরে গেছে। ঠিক আছে, তার মানে ওই একটা জি, অঞ্চলের লোকই ওই অঞ্চলের জন্য বিএনপি হাইকমান্ড তাকে যোগ্য মনে করেছিল, কিন্তু জনগণ মনে করেনি। জনগণ তাকে ভোট কম দিয়ে হারিয়ে দিয়েছে। সেই লোককে আপনি ওই এলাকা সহ আরো কয়েকটা নির্বাচনী এলাকার মেয়র বানাই দিলেন। তো এটা তো জনগণ তো এটা তো জনগণের প্রত্যাশার সঙ্গে মিলল না। শুধুমাত্র তাই না, আপনি জনগণের জনমতটাকে ওন করছেন না, রেসপেক্ট করছেন না, এই বার্তাটাও যায়। আবার রাইট। রাজনৈতিক সরকার কখনো কখনো রাজনৈতিক সরকার কখনো কখনো তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা দলের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন জায়গায় নেতাদেরকে রিহ্যাবিলেট করে, আমি এই শব্দটা ব্যবহার করছি। আপনি খুলনাতে নজরুল ইসলাম মঞ্জু খুলনার মানুষের কাছে খুবই সজ্জন হিসাবে পরিচিত। নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন, তার প্রতিপক্ষ কষ্ট পেয়েছে নজরুল ইসলাম মঞ্জুর পরাজয়। নজরুল ইসলাম মঞ্জুকে দায়িত্বটা যা দেয়া হয়েছে, আমার ধারণা এর ভেতর থেকে পাবলিক অনেক বেশি সাপোর্টটা তার কাছ থেকে পাবে। ব্যক্তি টু ব্যক্তি কিন্তু ভ্যারি করে, তার যে ইমেজ এবং জনগণের সাথে তার যে সংযোগ, তিনি অনির্বাচিত হলেও যতটুকু সময় দায়িত্ব পালন করবেন তুলনামূলকভাবে মানুষকে তিনি কাছে যেতে পারবেন। আপনি অনির্বাচিত এই যে সিটি কর্পোরেশন, এটি অনন্তকাল রাখা যাবে না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঠিক করতে হবে। তবে ওই যে পয়েন্টটা নিয়ে সমালোচনা হচ্ছে যে আপনাদের লোকজনকে বসিয়েছেন, সুযোগ পাওয়া মাত্রই শফিকুল ইসলাম তার ভাইকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কিন্তু বসিয়েছিল। রাইট। তখন এই জামাত এবং এনসিপি তার কিন্তু প্রতিবাদ করেনি। কোন যোগ্যতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শফিকুল ইসলামকে বসানো হয়েছিল? তিনি কি গণ অভ্যুত্থানের পক্ষের কেউ ছিলেন? তো আমি ওই কারণে আপনাকে উদাহরণটা দিলাম যে আমরা যে সমালোচনাটা করি, প্রথম হিসাবটা করি আমার লাভের জায়গাটা কোথায় আছে। রাইট। রাইট। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে নতুন সরকার নিয়ে জনাব শরীফুজ্জামান শরীফের মূল্যায়ন, এখানে প্রত্যাশার জায়গা আছে, প্রাপ্তি নিয়ে আলোচনা আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা নিজেরাও মিলিয়ে নেবেন আপনারা কি ভাবেন এই বিষয়গুলো নিয়ে। পরবর্তীতে আবার কথা হবে। এখন এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।